আমার গল্প প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা নতুন গরম গল্প নিয়ে আশা করি সবাই শেষ পর্যন্ত শুনবেন। তো বেশি কথা না বলে গল্পে যাওয়া যাক। আমি বাড়িতে একা থাকতাম আর একজন লোককে কাজের জন্য রেখে নিয়েছিলাম। প্রতি রাতে খাবার খাবার পর আমি সবসময় জ্ঞান হারিয়ে ফেলতাম। সকালে সারা শরীর ব্যথা করত, আর একদিন রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সেই সময় আমার হুঁশ উড়ে গেল যখন মাঝরাতে আমার সাথে থাকা লোকটা। আমার নাম রিনা এবং আমি ছিলাম ২৪ বছরের একটি যুবতী এবং সুন্দরী মেয়ে। পড়াশোনা শেষ করে আমি কাজ শুরু করলাম। আজ আমার ছুটির দিন এবং আমি যখন ঘরের জিনিসপত্র কিনতে বাজারে যাই, তখন গরমের কারণে আমার মাথা ঘোরা শুরু হয়। আমি এক সপ্তাহের মুদি মাল কেনার পর বাড়ি ফিরছিলাম যখন একজন লোক আমাকে তখন ধাক্কা দেয়। আমার খুব লজ্জা লেগেছিল। আমার কারণে তার খুব জোরে লেগে গিয়েছিল। গরমের কারণে তিনি ঘামছিলেন। আমি ওই লোকটির কাছে ক্ষমা চাইলে সে বলল, বোন, আমার কাজের খুব দরকার। আগে একটা দোকানে আমি কাজ করতাম, কিন্তু পরে সেই দোকান বন্ধ হয়ে যায় আর আমি বেকার হয়ে যাই। আমি প্রতিদিন কাজের খোঁজে বাজারে আসি, কিন্তু আমার বয়স দেখে কেউ আমাকে কাজ দেয় না। খুব খারাপ অবস্থায় আমি জীবন চালাচ্ছি। আপনি আমার একটু উপকার করুন, আপনি যে কাজ বলবেন আমি সেটাই করব। লোকটা জোর করে আমার হাত থেকে জিনিস ভরা ব্যাগগুলো কেড়ে নিজের হাতে নিল আর বলল, বোন, আমি আপনাকে গাড়ি পর্যন্ত ছেড়ে দেব, আপনি আমাকে কিছু টাকা দিয়ে দেবেন। লোকটার ওইরকম অবস্থা দেখে তার জন্য আমার দয়া হল। সে আমার বাবার বয়সী ছিল। তার মুখ আমাকে আমার বাবার কথা মনে করিয়ে দিল। লোকটি খুব ভালো কথা বলেছিল এবং মনে হয়েছিল সে একটি ভালো বাড়ির লোক। পরিস্থিতি তাকে এমন পর্যায়ে নিয়ে এসেছিল যে সে আমার কাছে চাকরি চাইতে বাধ্য হয়েছিল। আমি বললাম, বাবা, জি ঠিক আছে, আমি তোমাকে আমার বাড়ির কাজের জন্য রাখব। আমার এমন একজন লোক দরকার যে আমার জন্য বাড়ির জিনিসপত্র আনবে এবং বাড়ির ছোটবোট কাজগুলো করবে। তোমার আপত্তি না থাকলে তুমি আমার সাথে চলো। আমার কথা শুনে লোকটার মুখে হাসি ফুটে উঠল। আমি বাবাজিকে তার বাড়ির কথা জিজ্ঞেস করলে বাবাজি বলেন যে তিনি অন্য শহর থেকে এখানে চাকরি করতে এসেছেন এবং তার মেয়ের বিয়ের জন্য কঠোর পরিশ্রম করছেন। প্রত্যেক বাবার মতো তিনিও চেয়েছিলেন তার মেয়েকে পৃথিবীর সব সুখ দিতে। তার কথা শুনে আমার চোখে জল এসে গেল। আমি বাবাজিকে সান্ত্বনা দিলাম যে আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বাড়ি এসে বাবাজিকে কিছু ঘরের কাজ বুঝিয়ে দিলাম। আমি বাবাজিকে দিয়ে কিছু ঘর পরিষ্কারের কাজ ও করাতে চেয়েছিলাম। আমার ঘর খুব নোংরা হতো না, কিন্তু পরিষ্কার করার সময় আমার থাকত না। বাবাজি আমাকে বলেছিলেন যে তিনি খুব ভালো খাবার ও রান্না করতে জানেন এবং তিনি নিজে থেকেই আমার জন্য খাবার তৈরি করবেন বলে জানালেন। আমি নিজে একটা চাকরি করা মহিলা ছিলাম, তাই আমি বাবাজিকে বলেছিলাম যে এখন থেকে আপনি বাড়ির সমস্ত দায়িত্ব পালন করুন, আমি আপনাকে খুব ভালো বেতন দেব। আমার কাছে টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু আমি একাকী জীবন যাপন করছিলাম এবং আমি চাকরির পাশাপাশি ঘর দেখাশোনা করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়তাম। সেই কারণেই আমি বাবাজিকে খুশি মনেই রেখে নিয়েছিলাম, কারণ তিনি আমার তাকে খুব ভালো মানুষ বলে মনে হয়েছিল। বাড়িতে তখন একটা ঘর দিয়ে দিলাম বাবাজিকে। এত বড় বাড়িতে আমি একা থাকতাম। অনেক বছর আগে আমি আমার বাবা মাকে ছেড়ে আলাদা হয়ে যাই। ঘরের চার দেয়াল আর আচার অনুষ্ঠান আমার একদম ভালো লাগত না। আমার বাবা আমাকে অনেক পড়াশোনা করিয়েছিলেন, কিন্তু তিনি আমার চাকরির বিরুদ্ধে ছিলেন এবং চেয়েছিলেন যে আমি পড়াশোনা শেষ করার সাথে সাথে তার ভাগ্নেকে বিয়ে করি। বাবা আমার ৩ বড় দিদির সাথেও তাই করেছিল। পড়াশোনা শেষ করার সাথে সাথেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল এবং চাকরি করতে বাধা দেওয়া হয়েছিল। আমি আমার জীবনে এইসব চাইনি। এত তাড়াতাড়ি বিয়ে করার আমার কোনো ইচ্ছা ছিল না। আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। বাবা আমাকে বলেছিলেন, পৃথিবীর রূপরঙে যখন তোমার মন ভরে যাবে আর তুমি ক্লান্ত হয়ে পড়বে, তখন তোমার বাবার একটা কথা মনে পড়বে। বাবা হয়তো একদম ঠিক বলেছিলেন। তাই বাবাকে খুব মিস করতাম। যখনই আমি কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি আসতাম, সেই বাড়িটি আমাকে আমার বাবা মায়ের কথা মনে করিয়ে দিত। আমার বাবা মা আমাদের বোনদের খুব যত্নের মধ্যে রেখেছিলেন এবং আমি কখনই ঘরের কোনো কাজ করিনি, কিন্তু যখন থেকে আমি আমার বাবা মায়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়েছি, আমাকে নিজেকেই সবকিছু করতে হতো এবং ধীরে ধীরে আমি বুঝতে পেরেছিলাম কিভাবে আমার বাবা মা আমাকে পৃথিবীর সমস্ত রকম খারাপ ভালো থেকে রক্ষা করতেন। আমার ডিগ্রির জোরে আমি একটি খুব ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গিয়েছিলাম।
যখনই আমি পিছনে ফিরে তাকাই, আমি বুঝতাম যে আমি বাড়ি ছেড়ে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এখন আমার বাবা মায়ের কথা মনে পড়ে আর আমি অস্থির হয়ে যাই। আমার বাবা বলতো, চাকরি করেও মেয়েদের বিয়ে করতে হয়, তাই ভালো ছেলেকে বিয়ে করে তোমাকে বিদায় করাই ভালো। অথচ আমি বিশ্বাস করতাম, নিজের পায়ে আমায় দাঁড়াতে হবে এবং পরিশ্রম করতে হবে। জীবনে কিছু অর্জন করতে হবে। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি। বাড়ি ছাড়ার পর আমি আমার সব স্বপ্ন পূরণ করেছি। আমি সারাক্ষণ বাড়িতে এবং কাজে একা থাকতাম এবং বিশ্রামের সময়ও পেতাম না। মাঝে মাঝে এত ক্লান্ত হয়ে যেতাম যে রাতের খাবার না খেয়েই বিছানায় পড়ে ঘুমিয়ে যেতাম। বাবাজিকে বাড়িতে রাখার পর থেকে আমি পুরোপুরিভাবে চিন্তামুক্ত ছিলাম। কারণ বাবাজি দুদিনের মধ্যেই বাড়ির সমস্ত দায়িত্ব বুঝে ফেলেছিলেন এবং সম্পূর্ণ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে তিনি ঘরের সব কাজকর্ম করতেন। আমি ঘরের কাজের জন্য তাকে রেখেছিলাম, কিন্তু রান্না খাওয়ার দায়িত্ব সে নিজেই নিয়ে নিয়েছিল। বাবাজি খাবার খুব ভালো রান্না করতেন। তারপর থেকে আমি সবসময় বাড়িতেই রাতের খাবার খেতে শুরু করেছিলাম, নইলে বেশিরভাগ রাতের খাবার আমি আগে বাইরে থেকেই অর্ডার করতাম বা না খেয়েই ঘুমাতে যেতাম। রাতের খাবার খাওয়ার সাথে সাথে আমার এত ঘুম আসত যে আমি বিছানায় শোবার সাথে সাথেই ঘুমিয়ে পড়তাম এবং তারপরে আমি সকালবেলাতেই ঘুম থেকে উঠতাম। বাবাজি আসার পর থেকে আমি আমার ঘুম নিয়ে খুব চিন্তিত ছিলাম, কারণ আগে সারা রাত বিছানায় শুয়েও কিছুতেই ঘুম আসত না। ক্লান্তির কারণে আমার সারা শরীর ব্যথা করত। কিন্তু বাবাজির আসার পর আমি খুব আরাম পেয়ে গিয়েছিলাম এবং আমার খুব ভালো ঘুমা আসতে লাগল। তাকে নিয়োগের মাত্র 15 দিন হয়েছিল, সবকিছু খুব ভালো যাচ্ছিল। একদিন রাতে আমার কিছু অফিসের কাজ ছিল, তাই আমি খাবার একপাশে রেখে প্রথমে কাজ করতে লেগে গেলাম। কিছুক্ষণের মধ্যে বাবাজি ঘরে ঢুকলেন। আমি বাবাজির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, এত রাতে এখানে কি করছেন? তিনি বলতে লাগলেন যে, আমার মনে হলো যেন আপনার শরীর ভালো নেই। আপনার ঘরের আলো জ্বলেছিল বলেই দেখতে এসেছি। কারণ তোমাকে নিয়ে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি বাবাজিকে বললাম যে না, আমি একদম ভালো আছি, আমি আমার কাজ করছি, আপনি ঘুমাতে যান। বাবাজি চলে গেলেন। আমি যখন আমার কাজ শেষ করে ঘুমাতে গেলাম, তখন আমার মনে একটা প্রশ্ন এলো যে, বাবাজি গভীর রাত পর্যন্ত জেগেছিলেন কেন? যখন তিনি আমার সামনেই ঘুম থেকে উঠে যান। আমার ঘুম থেকে ওঠার আগেই বাবাজি ঘরও পরিষ্কার করে দেন রোজ, আর আমি উঠে দেখি যে আমার জন্য জলখাবার বানাতে ব্যস্ত থাকেন তখন। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম এবং প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে আমি অফিসে চলে গেলাম। কিন্তু কোথাও বাবাজিকে নিয়ে আমার মনে অনেক প্রশ্ন উঠছিল। আমি বাবাজিকে মোটেও চিনতাম না এবং তাকে এতটাই বিশ্বাস করেছিলাম যে আমি তাকে আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম। আমি এদিকে প্রায় প্রতিদিনই অফিসের কাজে নানা রকম সমস্যার মুখোমুখি হতাম এবং তারপর আবার বাবাজিকে নিয়েও চিন্তিত ছিলাম। যাই হোক, বাবাজি খুব ভালো কথা বলতেন এবং বাড়ির কাজও মন দিয়ে করতেন। তাকে নিয়ে আমার কোনো সমস্যা ছিল না, তবে গত রাতের কথা আমাকে কিছুটা বিভ্রান্ত করেছিল। সন্ধ্যায় আমি বাড়ি ফিরলে বাবাজি সঙ্গে সঙ্গে চা বানিয়ে আমার ঘরে নিয়ে আসেন। আমি বাবাজিকে জিজ্ঞেস করলাম তার পরিবারের সদস্যরা কেমন আছেন এবং তার মেয়ের বিয়ে কবে। বাবাজি নিজেই বলতে শুরু করলেন যে তার পরিবারের সদস্যরা গ্রামে থাকেন, আর বাবাজি শহরে এসে থেকে অনেক বছর কেটে গেছে। তিনি এই কাজই করেন এবং বছরে একবার তার বাড়িতে যান। তার মেয়ের বিয়ের 6 মাস বাকি এবং বাবাজিকে তার মেয়ের বিয়ের প্রস্তুতি নিতে হবে। এজন্য তার টাকার প্রয়োজন। আমি বাবাজিকে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই আপনার মেয়ের বিয়ের জন্য যথাসম্ভব সাহায্য করব। সে খুব খুশি হয়ে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম এই লোকটাকে বিশ্বাস করে আমি ঠিক করছি কিনা। ভাবলাম বাবাজিকে একবার বাজিয়ে দেখে নেওয়া উচিত যে সে ঠিক কিনা। আমি রাতের খাবার খাইনি আর অসুস্থতার অজুহাতে তাড়াতাড়ি ঘুমাতে চলে গেলাম। আমি চোখ বন্ধ করে অনেকক্ষণ শুয়ে থাকলাম, কিন্তু কিছুই হলো না। আমি ভাবলাম যে আমি অকারণে একজন ভালো মানুষকে সন্দেহ করেছি এবং আমি কি নাকি ভেবে ফেলেছিলাম। এরই মধ্যে ঘরের দরজা খুলে লোকটি আমার ঘরে ঢুকে এলো। আমি দরজায় ভিতর থেকে তালা লাগিয়ে শুয়েছিলাম, কিন্তু ঘরের বাড়তি চাবি দিয়ে ঘরের দরজা খুলেছিল ওই লোকটা। আমার শ্বাস বন্ধ হয়ে গেল। এত রাতে সে আমার ঘরে কি করতে এসেছিল জানি না। আমাকে ঘুমোতে দেখে সে ঘর থেকে বের হয়ে গেলে আমি যেন প্রাণ ফিরে এলাম। উফ! কিন্তু এমন সময় আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যখন অমুক লোক ওই লোকটির পিছনে ঘরে এলো,
যাকে আমি খুব ভালো করেই চিনতাম, এবং আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সেই মানুষটি মাঝরাতেও আমার বাড়িতে থাকতে পারে। লোকটা আমার বিছানার কাছে এসে আমার পাশে বসল। তার চোখ ছিল আমার শরীরের দিকে। সে আমার মুখে হাত দিতেই আমার দম বন্ধ হয়ে গেল এবং আমি উঠে বসলাম। আমাকে জেগে থাকতে দেখে সেই ব্যক্তিও স্তব্ধ হয়ে গেল। হয়তো সে ভেবেছিল যে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। আমি সাথে সাথে ঘরের সব লাইট জ্বালিয়ে দিলাম আর চেঁচাতে থাকলাম। বাবাজি আমার ডাকে সাথে সাথে ঘরে এলেন। আমি রেগে গিয়ে বাবাজির দিকে তাকিয়েছিলাম এবং তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। আমি এগিয়ে গিয়ে লোকটার কলার চেপে ধরলাম। তাকে জিজ্ঞেস করলাম এত রাতে আমার ঘরে কি করে। যদিও আমি ভালো করেই জানতাম ওই লোকটা আমার ঘরে কেন এসেছে। আমি যখন আমার বাড়ি ছেড়ে চাকরির জন্য গেলাম তখন বুঝলাম যে পৃথিবীতে ভালো মানুষের পাশাপাশি অনেক খারাপ মানুষও আছে যারা তোমার জন্য সমস্যা তৈরি করে। বিশেষ করে সেই সময়ে যখন আপনার মাথায় বাবা বা ভাইয়ের ছায়া থাকে না। আমি একটা খুব বড় কোম্পানিতে চাকরি পেয়েছিলাম, কিন্তু সেখানকার ম্যানেজার, যিনি আমার বস ছিলেন, তিনি আমার জন্য সমস্যা হয়ে দাঁড়ালেন। মেয়ে হওয়ার পাশাপাশি আমি খুব সুন্দরও ছিলাম এবং এটি আমার জন্য একটি সমস্যা হয়ে দাঁড়ায়। তার নোংরা চোখ সব সময় আমার দিকে স্থির থাকে। ম্যানেজার আমার সৌন্দর্যে সম্পূর্ণরূপে মুগ্ধ হয়েছিলেন এবং আমার অফিসে কাজ করা কঠিন করে তুলেছিলেন। কোনো না কোনো অজুহাতে আমাকে তার ঘরে ডেকে আমার কাছে যাওয়ার চেষ্টা করত। আমি যতই তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি ততই সে ইচ্ছাকৃতভাবে আমাকে বিরক্ত করত। আমি যদি তার ঘরে না যেতাম তখন সে নিজেই আমার কেবিনে এসে আমার সাথে এমনভাবে কথা বলতেন যে আমি খুব লজ্জায় পড়ে যেতাম। আমি জানতাম তার উদ্দেশ্য ভুল ছিল। একদিন তিনি আমাকে বলতে শুরু করলেন যে আমি তার ইচ্ছা পূরণ করলে সে আমাকে খুব ভালো পদোন্নতি দেবে। আমি ভালো করেই জানতাম তার ইচ্ছা কি হতে পারে, তাই ওর মুখে জোরে থাপ্পড় মারলাম। এত বড় কোম্পানির ম্যানেজার যে এমন নোংরা চিন্তার লোক হবে তা ভাবতেও পারিনি আমি। আমি তার মেয়ের বয়সী ছিলাম, কিন্তু তবুও সে আমার সাথে এত অভদ্রভাবে কথা বলতে কোনো লজ্জা বোধ করল না। আমি তার মুখে থাপ্পড় মারার সাথে সাথে অফিসে তোলপাড় শুরু হয় এবং বিষয়টি আরও উপরের দিকে উঠে যায়। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে কিছু বলার চেষ্টাও করিনি। ম্যানেজার যখন আমার বিরুদ্ধে বলেছে যে আমি তার কাছে প্রমোশন চাইছি এবং আমি তাকে প্রমোশন দিতে অস্বীকার করলে সে আমাকে বদনাম করার জন্য এই খেলাটা তৈরি করেছে, আমি তার মিথ্যাচারে স্তব্ধ হয়ে গেলাম। তিনি অনেক পুরানো চাকর ছিলেন। আমার কোম্পানি তাকে আমার চেয়ে বেশি বিশ্বাস করেছিল এবং আমার বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছিল। সেদিনের পর আমি খুব নির্ভরশীল হয়ে পড়ি। আমি সেই ম্যানেজারের কাছ থেকে দূরেই থাকতাম। কিছু কাজ থাকলেও আমি তার ঘরে যেতাম না আর চাকরদের দিয়ে সব কাজ করিয়ে নিতাম। আমি অনেক বছর ধরে তাকে উপেক্ষা করেছি, কারণ এই কাজটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমি জানতাম না যে ওই ম্যানেজার তখনও আমাকে ছেড়ে দেয়নি, বরং সে তার অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিল। মাঝরাতে আমার ম্যানেজারকে আমার ঘরে দেখে আমি প্রায় প্রাণ হারানোর মতো অবস্থায়। সে এতটাই নির্লজ্জ ছিল যে ঝড়ের রাতে সে আমার বাড়িতে এসে গিয়েছিল। আমি ম্যানেজারের কলার চেপে ধরলে সে বলতে শুরু করে যে আমি যেভাবে তাকে পুরো কোম্পানির সামনে অপমান করেছি সে এর জন্য প্রতিশোধ নিতে চায়। ম্যানেজার ভালো করেই জানত যে আমি বাড়িতে একা থাকি। সে আমার সম্পর্কে সবকিছু জেনে নিয়েছিল, যে আমি বাড়ির কাজের জন্য একজন চাকরকে রাখতে চাই, এবং সে ইচ্ছাকৃতভাবেই তার চাকরকে আমার পথে পাঠিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়েছিল। যে লোকটি আমার বাড়িতে কাজ করত সে আমার ম্যানেজারের চাকর ছিল এবং তার অনুরোধে সে আমার বাড়িতে এসেছিল। কয়েকদিনের মধ্যেই সেই লোকটি আমার বাড়ির সমস্ত কথা ম্যানেজারকে বলেছিল এবং ম্যানেজার জানত যে সে সহজেই আমার ঘরে পৌঁছতে পারে। ম্যানেজার আমাকে তার লালসার লক্ষ্য বানাতে চেয়েছিল, যাতে সে আমাকে সারা জীবনের জন্য ব্ল্যাকমেইল করে তার বিছানায় নিয়ে যেতে পারে। কিন্তু তার আগেই তার পুরো সত্যিটা আমার সামনে চলে এসেছিল। ম্যানেজার ৫০ বছর বয়সী বিবাহিত ৫ সন্তানের পিতা। সে আমাকে শুধু অপমান করতে চেয়েছিল, কারণ আমার মাথায় বাবার ছায়া ছিল না, আর সে কারণেই সে আমাকে ব্যবহার করতে চেয়েছিল। আজ বুঝলাম বাবা ঠিকই বলতেন যে ঘরের ৪ দেয়ালেই মেয়েরা নিরাপদ। আমি বাবাজির দিকে রেগে তাকিয়ে বললাম, আপনি তো আমার বাবার মতো। আমি আপনাকে এতটাই বিশ্বাস করেছিলাম যে আপনার অসহায়ত্বের কথা শুনে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। আপনাকে আপনার মেয়ের বিয়েতে সাহায্য করার কথা দিয়েছিলাম, কিন্তু তারপরেও আপনি আমাকে ঠকালেন। লোকটা লজ্জায় চোখ নামিয়ে নিল।
বলা শুরু করল যে সে তার প্রভুর আদেশ মানতে বাধ্য হয়েছে। তার মনিব তাকে বলেছিলেন যে সে যদি তার এই কাজটি করে তবে সে তার মেয়ের বিয়ে খুব ধুমধাম করে দেবেন এবং তিনি তার মেয়েকে পৃথিবীর সমস্ত সুখ দিতে চান, তাই তিনি রাজি হন। কিন্তু আজ সে বুঝতে পারছে তার মেয়ের সুখের জন্য সে অন্য কারোর মেয়ের ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল। ম্যানেজার তখনও আমার কোনো ছবি তোলেনি, তাই আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে তাকে পুলিশের হাতে তুলে দিই। লোকটি আমার কাছে ক্ষমা চাইছিল। সে তার ভুলের জন্য অনুতপ্ত ছিল। যদিও সে তার মনিবের কথায় ভুল পথে চলেছিল, কিন্তু মনের দিক থেকে সে ছিল একজন ভালো মানুষ। ম্যানেজারের গ্রেপ্তারের খবর কোম্পানিতে পৌঁছলে তাকে চাকরি থেকে পদচ্যুত করা হয় এবং আমি সেই লোকটিকে আমার নিজের বাড়িতে চাকরি দিয়েছিলাম। আমি এরপর প্রথমবারের মতো আমার বাবা মায়ের সাথে দেখা করতে বাড়ি যাচ্ছিলাম। আমি তাদের সাথে দেখা করার জন্য খুব উত্তেজিত ছিলাম। আমি তাদের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম কারণ আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম যে আমি কতটা ভুল ছিলাম। আগে আমার বাবা মার কথা আমার খুব খারাপ লাগত, কিন্তু এখন জানতে পারলাম যে তারা আমার চেয়েও বেশি দুনিয়ার খবর রাখে। আমি যখন আমার বাড়িতে পৌঁছালাম তখন আমার বাবা মা আমাকে দেখে খুব খুশি হলেন এবং আমার বাবা সব ভুলে আমাকে জড়িয়ে ধরলেন। আমি আমার বাবাকে বললাম যে আমি খুব ভালো কাজ করছি এবং এখন আমি বিয়ে করতে চাই। আমার কথা শুনে বাবা মুচকি হেসে বললেন, তুমি যে ছেলেকে পছন্দ করবে তার সাথেই তোমার বিয়ে দেব। আমি আমার বাবাকে বলেছিলাম যে আমার শুধুমাত্র একটি চাকরি করার ইচ্ছা ছিল, আর কিছু না। আমি কাউকে পছন্দ করি না, আর এখন তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। আমার বাবা আমাকে তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন যে আমার চাকরিতে আপত্তি করেনি। আমি বুঝেছিলাম যে নারীর মাথায় কোনো পুরুষের ছায়া থাকে না, এই দুনিয়া তার সুযোগ নিয়ে সর্বনাশ করতে ছাড়ে না। একজন মানুষ বিয়ের পরেও তার ইচ্ছা পূরণ করতে পারে এবং আমিও চাকরি করে আমার ইচ্ছা পূরণ করেছিলাম। আর বাবা সত্যি বলতেন, একজন নারীর অহেতুক কাজ করা উচিত নয়। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে একজন নারীর চাকরি নিয়ে আপনার মতামত কি। একজন মহিলার কি শুধুমাত্র প্রয়োজনের সময় কাজ করা উচিত? একজন নারীর কি প্রয়োজন হলেই চার দেয়াল থেকে বেরিয়ে আসা উচিত নাকি সে তার ইচ্ছা পূরণের জন্য একটি কাজ করতে পারে? ধন্যবাদ বন্ধুরা।